विशिष्ट आईनजीवी श्री हरिबल देवनाथ महोदय आमादेर माझे आছেন आमादेर पार्टीर त्रिपुरा राज्य कमिटिर अन्यतम सदस्य प्राक्तन युवनेता तथा बर्तमान श्रमिक नेता कमरेड अमल चक्रवर्ती आमादेर माझे आছেন এই পাশাপাশি এই এলাকার এই কর্পোরেশনের 3টি ওয়ার্ডের বামফ্রন্টের প্রার্থীবৃন্দ এখানে আমাদের পথসভা যারা শুনছেন এলাকার শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকাবৃন্দ সুধী সজ্জন মণ্ডলী দোকানি পথচারী এবং বন্ধুগণ আমি আপনাদের সকলকে আমাদের পার্টির তরফ থেকে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটির তরফ থেকে এবং আমাদের 3 জন প্রার্থীর তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা নমস্কার খুলুমখা এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা আর মাত্র 5টা দিন বাদে ত্রিপুরা রাজ্যে এই আগরতলা পৌর নিগম সহ আরও 12টি নগরের নির্বাচন হবে। যদিও এই নির্বাচনটা সারা রাজ্যে নির্বাচন না, এই রাজ্যের অল্প কিছু ভোটার বা নাগরিকরা ভোট দেবেন, কিন্তু সময়ের প্রেক্ষিতে বিশেষ করে আজকে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে যা চলছে তার নিরিখে অতীতের সমস্ত গুরুত্বকে ছাপিয়ে এবারের এই পৌর নির্বাচন নাগরিকদের সামনে ভোটারদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসেছে। কাকে আপনারা ভোট দেবেন? একদিকে হলো বামপন্থীরা, যারা শুধুমাত্র গত 25 বছর এই নগর চালিয়েছেন, রাজ্য চালিয়েছেন, সংসদে গিয়ে শুধু ত্রিপুরার কথা না সারা দেশের মানুষের কথা বলেছেন। সেই নিরিখে আগামী দিন যে এই নগর পরিচালনায় তারা যে ভোট চাইছেন তাদেরকে ভোট দেবেন না অন্যদিকে রাজ্যে বর্তমান যারা শাসক দল, যারা মিথ্যার উপরে ভর করে শুধু দল না আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে চেয়ার তার যে পথ এটাকে ব্যবহার করে এই রাজ্যের মানুষকে ঠকিয়ে রাজ্য সরকারের ক্ষমতা যারা হাসিল করেছেন। গত 44 মাস তাদের সেই প্রতিশ্রুতির কোনো দেখা নেই, উপরন্তু প্রতিদিন নতুন নতুন বোঝা চাপাচ্ছেন। তার সাথে আমাদের রাজ্যে যে সুস্থ গণতান্ত্রিক ধারা, আমাদের যে ঐতিহ্য পরম্পরা, এগুলোকে ধ্বংস করে রাজনীতির একটা অপসংস্কৃতি যা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের পরিপন্থী, আমাদের দেশের সংস্কৃতির
তার উল্টোটা আজকে সেটাই তারা কায়েম করতে চাইছে। তারাও ভোট চাইছেন, তাদেরকে ভোট দেব না আরেকটা দল যারা নিজেদেরকে বিক্রি করে দিয়ে এই ভারতীয় জনতা পার্টি রাজ্যের বর্তমান এই শাসক দল বা বিজেপি নামক জঞ্জালকে ত্রিপুরাজ্যের মানুষের হাতে উপহার দিয়েছে, তাদেরকে আমরা ভোট দেব। যারা দেশের আরেকটা রাজ্যে আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যে গণতন্ত্রহীনতা, আইনের শাসন নেই, মানুষের উপরে নানা ধরনের বোঝা, প্রায় ত্রিপুরাজ্য আজকে যা করছে সেই কাজটাই কোনো কোনো ক্ষেত্রেতে আরো জঘন্যভাবে গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে করে যাচ্ছে। তাদেরকে ভোট দেবেন। আমি অন্যদের কথা বলতে চাইছি না, কারণ এরা খুব গুরুত্বপূর্ণ না ত্রিপুরাজ্যের বর্তমান রাজনীতিতে। এ রাজ্যের সচেতন নির্বাচক মণ্ডলীকে এটা বিচার করতে হবে, ভাবতে হবে। গত 44 মাসের অভিজ্ঞতায় আরো 5টা দিন সময় আছে। শুধু নিজে বা একা নয়, নিজের পরিবারের সদস্যদের সাথে, প্রতিবেশীদের সাথে, বন্ধুদের সাথে, সকলের সাথে কি সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই জায়গায় আমরা যেহেতু আমাদের দলের পক্ষে, বামফ্রন্টের পক্ষে ভোট চাইছি, আমরা বিগত দিনগুলোতে এমনকি যখন আমরা সরকারে ছিলাম না, কোনোদিন সরকার পরিচালনার অভিজ্ঞতা ছিল না, সেই সময়তেও আপনারা দেখেছেন ত্রিপুরাজ্যে বামপন্থীরা কখনোই জনগণের বিরুদ্ধে বা নেতিবাচক সেরকম রাজনীতি করেনি। সেই 1952 ইংরাজির প্রথম আমাদের দেশের সংসদ নির্বাচনের সময় থেকে 78 অবধি যতদিন আমরা ক্ষমতায় আসিনি, এ রাজ্যে রেলের স্লোগান, পণ্য রাজ্যের স্লোগান, শিল্পের স্লোগান, ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসনের স্লোগান, উন্নয়নের সমস্ত কর্মসূচি প্রত্যন্ত গ্রামাঞ্চল অবধি পৌঁছিয়ে দেওয়ার স্লোগান এই বামপন্থীরা দিয়েছে। এবং বামপন্থীরা ক্ষমতায় আসার সুযোগ যখন পেল, কথাই না কাজে তা রূপায়ণ করেছে। আপনাদের বা আমাদের সকলের এই প্রিয় আগরতলা শহর, তার যে রূপান্তর, এগুলো একটা সভায় বলা যায় না। তারপরও সংক্ষেপে যদি বলা যায়, সেই মহারাজার সময়ে তৈরি করা এই আগরতলা পৌরসভা উত্তর পূর্বাঞ্চলের প্রাচীনতম পৌরসভা। তার পরিধি কত ছিল? উজ্জয়ন্ত প্রসাদ থেকে মহারাজগঞ্জ বাজার, মোটর স্ট্যান্ড বা মঠচমনি থেকে বটতলা, এদিকে দুর্গাচমনি থেকে হাওড়া নদীর পারে হাওড়া ব্রিজ। এই সেদিনও 78 সালের আগে কাটাখালের ওই পার আর হাওড়া নদীর ওই পার, ওই মান্দাই বা জাম্পুইজলার গ্রামের সাথে এগুলার ফারাক খুব বেশি ছিল না। সেখানে
নাগরিক যে পরিষেবা, রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি বা ইত্যাদি চিকিৎসার ব্যবস্থা, এগুলো ছিলই না। আজকে আগরতলা শহর শুধু না, সারা ত্রিপুরাজ্যের মধ্যেই যে উন্নয়নের জন্য যে সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো আপনি যে কোনো পরিসংখ্যানে, যে কোনো হিসাবের নিরিখে আপনি এগুলাকে মূল্যায়ন করুন, বামপন্থীরা সেদিন খালি পায়ে রাস্তায় লড়াই 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 চাই, এই দাবি দিতে হবে, এই কাজ করতে হবে বলেছেন। বামপন্থী ফ্রন্ট সরকার ক্ষমতায় বসার পর এটা নিজের হাতে করিয়ে দেখিয়েছেন জনগণকে সাথে নিয়ে। এই আগরতলা শহর আমাদের রাজধানী, সেই রাজার আমল থেকে ৭৭ একটা সভ্যতার উন্নয়নে যে সমস্ত পরিকাঠামো প্রয়োজন, প্রবীণ নাগরিকরা যারা আমার বক্তব্য শুনছেন, আমার সাথে বয়স, আমার চাইতে বয়স যাদের বেশি, হয়তো তাদের কাছে কথা বললে একটু উদ্যত্তের মতো হবে, তারপরও সেই সাহস নিয়ে বলছি, বলুন, তখনও দিল্লিতে যে দলের সরকার, রাজ্য তাদের দলের সরকার ছিল, একটানা ৩০ বছর। এই রাজ্যের সেরকম গুণগত কোনো পরিবর্তন হয়নি। এই আগরতলা শহর শিক্ষার পরিকাঠামোর সম্প্রসারণে, স্বাস্থ্যের পরিকাঠামোর সম্প্রসারণে, সংস্কৃতির অঙ্গনকে আরো প্রস্ফুটিত করার প্রশ্নে এবং শিল্প বাণিজ্য, যা কোনো দেশ বা রাজ্যের উন্নয়নের জন্য অপরিহার্য, তার পরিকাঠামোর যে বিস্তৃতি লাভের ক্ষেত্রেতে সবটাই বামপন্থীদের হাত ধরে এবং বামফ্রন্ট এই রাজ্যের মানুষকে সাথে নিয়ে। এই জন্য এই রাজ্যের মধ্যে কোনো নির্বাচনকে প্রহসনে পরিণত করতে হয়নি। গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা, বিধানসভা বা লোকসভা, কোনো নির্বাচনে জবরদস্তি করতে হয়নি, বিরোধী দলের অফিস ভাঙতে হয়নি, মিছিল ভাঙতে হয়নি, আইন শৃঙ্খলা অবগতি ঘটাতে হয়নি। বরঞ্চ বামপন্থী ফ্রন্ট সরকার তার জনমুখী কর্মসূচিকে ব্যাহত করার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থায় যখন বামফ্রন্টকে হারানো যায় না, এই রাজ্যে কায়েমি স্বার্থের তরফ থেকে আজকে যারা কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ কংগ্রেস, কেউ আইপিএফটি, কেউ আইএনপিটি, কেউ ত্রিপুরা মাথা করছে, এই তাদের তরফ থেকেই ত্রিপুরাজ্যের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিমণ্ডলকে পিছিয়ে তোলার জন্য, উন্নয়নমূলক কার্যকলাপকে ব্যাহত করার জন্য কখনো স্বাধীন ত্রিপুরার স্লোগান তোলানো হয়েছে, কখনো বাঙালিস্তানের স্লোগান তোলানো হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে, ছোটখাটো দাঙ্গাও করিয়েছে। এগুলি সমস্ত প্রতিকূলতাকে সামলিয়ে রুখে মানুষকে সাথে নিয়েই বামফ্রন্ট সরকার এই ত্রিপুরাজ্যকে সারা দেশের মধ্যে অন্যতম সুশাসিত, অন্যতম
দ্রুত বিকাশশীল অন্যতম উন্নত শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ, বিদ্যুৎ সমস্ত ক্ষেত্রেতে এই রাজ্যকে পরিণত করেছে, তার মধ্যে আগরতলা শহর। এই জন্য মাত্রাতিরিক্ত ট্যাক্স চাপাতে হয়নি। আজকে ডেভেলপমেন্টাল ট্যাক্স, ডেভেলপমেন্টাল সেচ, আরো নানা নামে রাজ্যের মানুষের উপরে বহুমুখী ট্যাক্স। আপনি ছোট দোকানদার, বড় দোকানদার, আপনি ছোট কৃষক, মাঝারি কৃষক, আপনি অন্য পেশাজীবী, আপনি মধ্যবিত্ত শিক্ষক কর্মচারী, কেউ বাদ নেই। গত 44 মাসে তার সমস্ত অতীতের রেকর্ড ছাপিয়ে ত্রিপুরার যে বিপ্লব দেবের সরকার ত্রিপুরাজ্যের মানুষের উপরে এরকমভাবে বোঝা চাপিয়েছে। কিন্তু নতুন কিছু হয়েছে, নতুন কোনো প্রকল্প এসছে। এই বামপন্থী ফ্রন্ট সরকার এই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আগরতলা শহর, হয়তো কর্পোরেশন তার ঘোষিত এরিয়া তত না, কিন্তু শহর মানে এখন ওই লেম্বুছাড়া অবধি। সেখানে ফিশারি কলেজ, বেসরকারি কলেজ, টেকনিক্যাল কলেজ, এদিকে জিরানিয়া, সেদিকে সূর্যমণি নগর, এদিকে বর্ডার পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র সব গড়ে উঠেছে ত্রিপুরা। এই আগরতলা শহর এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম বিভিন্ন পরিকাঠামোযুক্ত একটা শহর। নগর, নগর মানে শুধু কিছু লোক সংখ্যা বেশি হলে নগর হয় না। নগর মানে হলো বহুমুখী কর্মক্ষেত্রের একটা উচ্ছল একটা কেন্দ্র। নগরে নানা রঙের মানুষ থাকবে, নানা পেশার মানুষ থাকবে। নগরে যেমন মন্দিরে ঘন্টা বাজবে, মসজিদে আজান হবে, গির্জায় বেল বাজবে, তেমনি আরো নানা বিশ্বাসের মানুষ একসাথে থাকবেন। সেই নানা বিশ্বাসের, নানা ধর্মের মানুষ তারা এক প্রাণ এক মন হয়ে এই নগরের বাসিন্দা হিসাবে একটা পরিচয়ে পরিচিত হবেন। সেই পরিচয়ের তার মূল যেটা বাঁধন, সেটা হবে সংস্কৃতি। বামপন্থী ফ্রন্ট সরকার শুধুমাত্র এই বৈষয়িক উন্নতি না, তার সাথে সংস্কৃতি এবং মননের দিক থেকেও সারা ত্রিপুরাজ্যের সাথে আগরতলা শহরকে কিভাবে সমৃদ্ধ করা যায়। আপনি ভারতবর্ষের আরো অন্যান্য বড় শহরে গিয়ে দেখুন, মিলিয়ে দেখুন, আমাদের আগরতলা শহরে রবীন্দ্র শতবার্ষিকী ভবন, নজরুল কলাক্ষেত্র, ওই টাউন হল, মাতঙ্গিনী হল, এরকম আরো ছোট অনেকগুলো। এরকম আমাদের যে জনসংখ্যা, এই আয়তনের জনসংখ্যার অন্য কোনো শহরে এত সাংস্কৃতিক চর্চার, বিনোদনের এই সুযোগ পাবেন না। কারণ একটা সভ্যতার উন্নয়নে যে উন্নত সংস্কৃতির চর্চা, তার সাথে খেলাধুলা ইত্যাদি, এটা অপরিহার্য। এটাকে বাদ দিয়ে
যে পৃথিবীর উন্নত জাতি, উন্নত দেশ এটা হতে পারে না। সমস্ত ধরনের সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও বামপন্থী ফ্রন্ট সরকার এই কাজগুলি করেছে। কারা করেছে? এই শহরের বা এই ত্রিপুরাজ্যের জনগণ দ্বারা নির্বাচিত বামপন্থী পৌর নিগমের সম্মানিত সদস্যরা, গ্রামাঞ্চলে ত্রিস্তর পঞ্চায়েতে বামপন্থী প্রতিনিধিরা, এডিসি এলাকায় বামপন্থীদের দ্বারা বা বামফ্রন্টের চিহ্নে নির্বাচিত জনপ্রতিনিধিরা, সেখানেও সাধ্যমতো একটা সময়েতে সে দীর্ঘ 1400 বছর আজার আমলে বা 30 বছরের কংগ্রেস আমলে যে পাহাড় ছিল, এটা অন্ধকারাচ্ছন্ন একটা দ্বীপের মতো, সেখানেও আলো জ্বালিয়েছে। তো আমরা চাই এই নগর, এখানে যে দ্বীপ জ্বলেছে, যে উন্নয়নের শাখা প্রশাখা গজে উঠেছে, আমাদের চোখের সামনে আজকে এগুলো ভেঙে যাচ্ছে, লুপাট হয়ে যাচ্ছে। সংস্কৃতির ক্ষেত্র, অপর সংস্কৃতি এবং আরো এরকম সভ্যতা বিরোধী নানা ধরনের অভ্যাসে আজকে এগুলো হারিয়ে যাচ্ছে। এই জন্য আমি আশা করব যে আমাদের প্রার্থীদের পুনর্বার জয়ী করার জন্য এই এলাকার মানুষ তারা ভাববেন। তার সাথে বলতে চাই যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায়, যে সমস্ত দেশে এরকম সাংবিধানিক গণতন্ত্র আছে, তা সেই সেই দেশের বা জাতির উন্নয়নের বা রাজনৈতিক চর্চার একটা উন্নততম মাধ্যম। সুস্থ পরিবেশ থাকলে, সুস্থ গণতান্ত্রিক বাতাবরণ যদি বিরাজ করে, এই রাজনৈতিক ময়দানে উন্নত কর্মসূচি, উন্নত পরিকল্পনা, নতুন চিন্তাধারার তার প্রতিফলন ঘটবে। বামপন্থী ফ্রন্টের সময়তে সে সুযোগ ছিল। আমাদের ঘোরতর শত্রু এটা অস্বীকার করতে পারবেন না। গত 25 বছরে এই আগরতলার পৌর নিগমের আরো বহু ভোট হয়েছে, লোকসভার ভোট হয়েছে, বিধানসভার ভোট হয়েছে। সারা শহরের অলি গলি বিভিন্ন দলের পতাকা, ফেস্টুন, ফ্ল্যাক্সে সেজেছে। গ্রামাঞ্চলেও তাই হয়েছে। সকাল বিকাল পালা করে নির্বাচন কমিশনের নিয়ম মেনে সব দল যেমন প্রার্থী দিয়েছেন, সব দল এমনকি নির্দলও যাদের সেরকম জনবল নেই, তারাও রাজপথে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তাদের কথা বলতে পেরেছেন। সরকারের সমালোচনা যারা করেছেন তারা করতে পেরেছেন। কেউ যে এরকম নির্বাচনী প্রচার করতে গিয়ে বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচি প্রতিপালন করতে গিয়ে কোনো ধরনের যে অস্বাভাবিক পরিস্থিতির মোকাবেলা করতে হয়নি। অন্য দলের পতাকা, ফেস্টুন কেউ ছিঁড়েনি, প্রার্থীদের বাড়িঘর ভাঙেনি, প্রচারে বাধা পায়নি। কিন্তু এবার আপনারা শুনেছেন যে আগরতলা পৌর নিগম সহ আমাদের রাজ্যে আরো 19টি পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত রয়েছে।
তার মধ্যে 7টি নগর মোহনপুর, জিরানিয়া, রানীর বাজার, কমলপুর, উদয়পুর এটা জেলা সদর, বিশালগড় এবং শান্তির বাজারে বিরোধী দলের কোনো প্রার্থী তারা প্রার্থী পদে জমা দিতে পারেননি। গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির তিনি প্রধান প্রচারক, তার বক্তৃতা সম্প্রচারিত হচ্ছে। তিনি বলছেন পজিশন থাকলে অপোজিশনও থাকতে হয়। ত্রিপুরা রাজ্যে নাকি এই প্রথমবার পজিশন আর অপোজিশন মানে শাসক দল আর বিরোধী দল তারা অবাধে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, কিন্তু বললেন না কেন 7টা নগরে বিরোধীদের প্রার্থী নেই। ত্রিপুরা যে কেউ বিশ্বাস করবেন যে বামপন্থীরা শুধু গত 25 বছর শাসন করেছে তা নয়, আপনি সেই 40-এর দশক থেকে আজ অব্দি ত্রিপুরা রাজ্যের রাজনীতির ইতিহাসটা একটু পর্যালোচনা করে দেখুন। ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস মানে হলো একদিকে বামপন্থীরা, অন্যদিকে অবামপন্থীরা। বরাবরই বামপন্থীরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রাসঙ্গিক ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে। অন্য দলের প্রার্থী থাকতে নাও থাকতে পারে, কিন্তু বামপন্থীরা প্রার্থী পায়নি, কেউ বিশ্বাস করবে? শুধু কি এবার 2018 ইংরেজিতে এই মিথ্যা প্রতিশ্রুতির উপরে ভর করে এখানে বিজেপি সরকার আসার পর নির্বাচিত ত্রিস্তর পঞ্চায়েতকে কাজ করতে দেয়নি, নির্বাচিত নগরগুলোকে কাজ করতে দেয়নি, অস্ত্রের মুখে 56% গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছিল। আগরতলা নগর নিগম আর সাবরুম নগর পঞ্চায়েত এই 2টি নগর বাদে বাকি 18টা নগরের বামপন্থী সমস্ত নির্বাচিত সদস্যদেরকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছিল। সেগুলোর উপনির্বাচন হয়েছে। এই 7টি নগরে যেরকম ভাবে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি, সেই উপনির্বাচন সম্পূর্ণটা দখল করে নিয়ে গেল শাসক দল। এরপরে লোকসভা, তারপরে ত্রিস্তর পঞ্চায়েতের সাধারণ নির্বাচন 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নিয়ে গেল। ভূভারতে কেন সারা পৃথিবীতে এইভাবে গণতন্ত্রের গণহত্যা আর কোথাও হয়নি। তো বন্ধুরা, এই সেদিন গত 14 তারিখে হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন, আগরতলার কোনো কোনো টিভি চ্যানেলে জীবন্ত সম্প্রচার করা হয়েছে। অনুষ্ঠানটা কি? ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত কাজ ফেলে তিনি সেদিন শুধু ত্রিপুরা রাজ্যের জন্য প্রধানমন্ত্রী, শুধু ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য তিনি সেদিন সারাটা দিন তিনি ডেডিকেট করেছেন। কি? প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে একটা প্রকল্প, যা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আরো 20 বছর আগে থেকেই চালু আছে। তখন নাম ছিল ইন্দিরা আবাস যোজনা।
সেই ইন্দিরা আবাস যোজনা 2011 ইংরাজিতে একটা সুমারে হয়েছিল। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আমার আপনার সবার বাড়িতে এই সুমারের লোকরা গেছেন, যার নাম হলো সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস, আর্থ সামাজিক এবং জাতি সুমারি। এই সুমারির লক্ষ্য ছিল আমরা বামপন্থীরা এবং অন্যান্য গণতান্ত্রিক দল দীর্ঘদিন লড়াই আমরা করছিলাম এদেশের নিম্ন আয়ের মানুষ যারা গৃহহীন বা ঠিক সেরকমভাবে স্থায়ী সব ঋতুতে থাকার মতো ঘর তৈরি করতে পারেনি, তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হোক। তো কিভাবে বেনিফিশিয়ারি বাছাই করা হবে, সেই চিন্তা থেকে এবং আরও কিছু এরকম কর্মসূচির জন্য এই সেন্সাস হয়েছিল। সেই সেন্সাসে সারা দেশে কার ঘরের প্রয়োজন তার তালিকা তৈরি হয়েছিল এবং সেই সেন্সাস শুরু হয়েছিল আমাদের রাজ্য থেকে। তখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল। এই মোহনপুর আরডি ব্লকের কোনো একটা পঞ্চায়েত থেকে শুরু হয়েছিল এটা। এই সরকার আসার পর সেই আইওআই এর নাম বদলে তারা এখন করেছেন ইন্দিরার নাম ছেটে দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বেনিফিশিয়ারি আগেই ঠিক হয়েছে, মোদী সরকার করেনি, শহরেও আছে, তার টাকা রিলিজ হবে। কাদের জন্য? শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের বেনিফিশিয়ারির জন্য। গুজরাটের জন্য না, পশ্চিমবাংলার জন্য না, আসামের জন্য না, মহারাষ্ট্রের জন্য না। কেন? ত্রিপুরা রাজ্যের মানুষকে প্রভাবিত করতে হবে। ত্রিপুরা রাজ্যে নগর ভোট, এই নগর ভোটে যে আমরা ঘর দিচ্ছি, আবার সেই অসত্য কথা এটাকে চালাতে হবে। বন্ধুরা, শুধু এই একটা ক্ষেত্রে না, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এই ত্রিপুরা রাজ্যে বিগত লোকসভা এই বিধানসভা ভোট, গত বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় এসছে, এটা সত্যটা ঘটনা, মানুষের ভোটে এসছে। আমরা বামপন্থীরা হেরেছি, 1988 তো আমরা হেরেছি, কিন্তু আমরা তখন বলেছি যে তখন আমাদের সরকার পাল্টালেও ভোটে আমরা হারিনি। ওই সামরিক শাসন জারি করে, রাজীব রাঙ্খল চুক্তি করে, তারপরও 4টা বামপন্থীদের বিজয়ী সিটে জবরদখল করে ফলাফল ঘোষণা হওয়ার পরও ফলাফল উল্টে দিয়ে সুধীর রঞ্জন মজুমদার, সমীর বর্মনরা সেদিন ক্ষমতা কক্ষিগত করেছিল। কিন্তু এবারটা এরকম না। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা বামপন্থীরাও, বিজেপি হয়তো কিছু